বাহ, বেশ ভালো কথা তো। কে সে? আমাদের সাথে পরিচয় করাবে না? রাজ মেহরিনের দিকে একবার তাকিয়ে তারপর বলে, তবে আঙ্কেল, আমি তার কথা জানি না। তাকে আমার ভালো লাগলেও তার আমাকে ভালো লাগে কিনা এটা আমি জানি না। মেহরিন একটা ভেঙচি কাটে। রাজ তা দেখে মাথা নিচু করে হাসে আর এদিকে ফিরোজ মির্জা বলেন, অবশ্যই তোমাকে পছন্দ হবে। কেন হবে না? পছন্দ হওয়ার মতো একজন পুরুষ তুমি। আচ্ছা, তুমি চিন্তা করো না, তুমি তার ঠিকানা আমাকে জোগাড় করিয়ে দিও। আমি ওর বাবার সাথে কথা বলবো। নিজের বাবার মুখে এই কথা শুনে কাশতে শুরু করলো মেহরিন। রাজ বাঁকা হেসে মাহিরকে ইশারায় পানি দিতে বলে। মাহির পানির গ্লাসটা এগিয়ে দেয় মেহরিনের দিকে। মেহরিন পানিটা কোনো মতন খায়। মালিয়া মির্জা বলেন, আস্তে খাবি তো, দেখলি কেমন হলো? বিষম উঠে গেল তোকে নিয়ে। আর আমি পারি না। রাজ এবার সিরিয়াস ভঙ্গিতে ফিরোজ মির্জাকে বলে, আঙ্কেল, আপনার হেল্প লাগবে আমার। আমাকে সাহায্য করবেন তো? অবশ্যই। বাহ ভাই বাহ, নিজের মেয়ের জন্য নিজেই ঘটকালি করতে চাইছে। আহা হা, কি মানবতা রে। রাজ পা দিয়ে একটা লাথি মারে লাবিবকে। লাবিব আউস বলে ওঠে। সবাই লাবিবের দিকে তাকায়। লাবিব ক্যাবলা হাসি দিয়ে বলে, আহ, মশা রে মশা, মশা কামড়াচ্ছে। মর্জিনার মা, এই সকিনা এইকে কইয়া আসস, কয়েল লইয়া আয়। দেখছস না, মুখ পড়িরা আমার নাতিরে ডারে মশায় কামড়ায়। আহারে, আমার সুন্দর নাতি ডারে মশায় কামড়াতে কামড়াইতে লাল বানায় ফেলছে। সবাই হাসে। আরফা হঠাৎ হেসে বলে, তোমরা যাই বলো, আজ কিন্তু আমাদের চুমকির ডান্স, ও মাই গড, ভাইরাল হয়ে যাবে মনে হচ্ছে। কি যে বলিস না, ভাইরাল হলেই সবার সাথে ছবি তুলতে হবে। আর আমাকে যেখানে দেখবে সেখানেই সবাই ছবি তুলে নেবে। তখন যদি আমার পোজ ভালো না হয়, যদি উল্টাপাল্টা অ্যাঙ্গেল থেকে ছবি তুলে নেয়, তখন আমাকে শাকচুন্নির মতো লাগবে। নো ওয়ে, না বাবা, থাক, আমার ওসব ভাইরাল টাইরাল হতে হবে না। জনতাই ঠিক আছে। আরে তা বললে কি হবে? তুমি ভাইরাল হলে তোমার নাম বেচে আমরাও কিছু কামাই করতে পারবো। তুমি কোনো গরিবের পেটে লাথি মারছো। প্লিজ, তুমি ভাইরাল না হলেও একটু ভাইরাস হয়ে যাও। সবাই হেসে ওঠে। হাসির রোল পড়ে যায় টেবিলে। কিন্তু ওই এক কোণে খাবারের প্লেটের পাশে নিঃশব্দে বসে আছে মেহরিন। চোখ নিচু, শুধু খাবার নাড়াচাড়া করছে, মুখে কিছু তুলছে না। মেহবুবা একবার চোখ তুলে মেহরিনের দিকে তাকায়, আবার মাথা নামিয়ে হাসতে হাসতে আস্তে আস্তে বলে, তুই আবার বোবা হয়ে গেলি কেন? সামনে কবি সাহেবকে রেখেও মুখটাকে এমন প্যাঁচাদের মতো করে রেখেছিস কেন? চুমকি মুখ চেপে হাসছে, আর মেহরিন কোনো জবাব না দিয়ে শুধু কপালের একটা কোণে চুল সরিয়ে রাখে। চোখের দিকে কেউ তাকালে টের পেত ওখানে এখনও লুকিয়ে আছে কিছু অভিমান আর না বলা অনেক কথা। খাওয়া শেষের দিকে যখন সবার মুখে হাসি, গল্প, মজার রেশ, তখন রাত শুধু এক কোণে বসে মেহরিনের দিকে তাকিয়েছিল। মেয়েটা পুরো খাবারের সময়টা একদম নীরব। হঠাৎ কেউ ডাকলে জবাব দিচ্ছে ঠিকই, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত অভিমান আর নীরব ক্ষোভ। রাত সেটা টের পেল। ওর ঠোঁটের কোণে একটুখানি হাসি খেলে গেল। রাগে যখন মেহরিনের চোখ চিকচিক করে আর নাকের পাটা একটু পরপর ফুলে যায়, তখন তাকানো যায় না, অথচ চোখ ফেরাতেও ইচ্ছে করে না। মনে মনে বলল রাজ, কিন্তু কিছু বলল না, কিছু করলো না। শুধু ভেতর ভেতর একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। ম্যাডামের এই রাগ ভাঙাতে হবে, তবে ঠিক আমার মতো করে, এমনভাবে যেন মনে থাকে, আবার যেন ভালোবাসাও লুকিয়ে থাকে। সবাই যার যার রুমে চলে যাচ্ছে। জমিদার বাড়ি মেয়েদের ঘরে এখন আলো নরম হয়ে এসেছে। দেওয়ালে ঝুলছে পর্দা, মেঝেতে ছড়িয়ে আছে শাড়ির খুচরানো পার আর কিছু জুতো। বিছানায় শুয়ে আছে মেরিন, মুখটা বালিশে গুজে রেখেছে, চোখে এখনো অভিমানী জল। চুমকি ওর পাশে বসে হাত নেড়ে বলল, এই, তুই এমন মুখ করে বসে আছিস কেন? মনে হচ্ছে কেউ বনবাস দিয়ে গিয়ে গেছে আর বলেছে সারাদিন মুখ আটকে প্যাঁচার মতো করে রাখতে। মেরিন কিছু বলল না। মেহবুবা হেসে বলল, ঠিক, কবি সাহেব SMS না দিলে মুখ ফুলিয়ে রাখিস। দেখা দেয় না বলে কত না কল্পনা জল্পনা করিস তাকে নিয়ে, আর এখন সামনে এলো তাও এমন করছিস। আসলে তুই চাসটা কি মেরিমা? তোর সেই কবি সাহেবকে ফোন করে বলি, তার জন্য মেহরিন আপা ঠিক কতখানি ডিপ্রেশনে চলে গেছে। চুপ, একদম নাম নিস না ওই বাদরের। আরে নাম তো নেইনি, তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? প্লিজ আপা, আপনি উত্তেজিত হবে না। আরে তখন ওর আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি।
তখন ওর বিবেক শ্বশুরবাড়ি ঘুরতে গিয়েছে। এই কথায় তিনজন একসাথে হেসে পড়ে বিছানার উপর। হাসি করে বালিশের কাঁধে চুলের ভেতর, আর সেই হাসির ভেতর একটু লুকিয়ে থাকে অভিমানী চোখের জল। আর এক মুহূর্ত বাড়ির অন্য এক কোণে রাজ নিজের রুমের দরজার সামনে দাঁড়িয়ে চুপচাপ ভাবে। রাগ ভাঙাবো, তবে এমনভাবে যেন ওই চোখ থেকে হাসি বের হয়, পানি নয়। জমিদার বাড়ির দোতলার দক্ষিণের কোণের রুমটা আলোয় ভরা। খাওয়া দাওয়া শেষে এখন একটু হালকা হাওয়া। জানালার বাইরে রাতের তারা জ্বলজ্বল করছে, আর ভেতরে জ্বলছে তিনজনের কথার আড্ডা। রাজ বিছানার একপাশে হেলান দিয়ে বসে আছে, লাবি বিছানার পাশে চেয়ার টেনে বসেছে, আর আরশ জানালার পাশে দাঁড়িয়ে থেকে মাঝে মাঝে হাসছে। হঠাৎ মাহির দরজার পাশে এসে দাঁড়িয়ে বলে, ভাইয়া আমি কি একটু আসতে পারি? আয় বস। এখন বুঝি হুমকি দিবি? হুমকি না, ওয়ার্নিং। মাহির এখন ফিল্মি ভাইয়ের চরিত্রে। দেখেন ভাইয়া, আমার আপু যেমন বাইরে থেকে নরম, তেমনি ভেতরে খুব স্ট্রং। একবার রাগ করলে সহজে ভাঙে না, আবার যে ভালোবাসে তার জন্য অন্ধও হয়ে যায়। তাই কেয়ারফুল, খুব কেয়ারফুল থাকতে হবে। ভালো কথা বলেছিস, আমার তো শোনার শখ হয়েছে। কি করলে রাগ ভাঙে সেটা বল। ভাই, আগে রাগ করার কারণটা বুঝতে হবে, তারপর আধ ঘন্টা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। আর একটা চকলেট দিলে যদি ভাঙে তবেই না সোজা। মেয়েদের তো আবার চকলেট খুব প্রিয়। চকলেট, গান এসব কাজ করবে না। ও চোখে যদি সত্যি কিছু দেখতে পায় তবে মাফ করে দেবে, নইলে ধরা খেয়ে যাবেন ভাইয়া। আর যদি সিরিয়াস রাগ হয় তবে তা এত সহজে ভাঙবে না। চ্যালেঞ্জটা করছিস? তবে শুনে রাখ, তোর বোনের রাগ আজ রাতেই ভাঙাবো। সেটা যেভাবেই হোক হোক, সেটা সোজা পথে বা ছলনা করে। তারপর সবাই হেসে ওঠে। বাহিরে রাত গভীর হয়, আর ভেতরে রাজের মনে জন্ম নেয় এক শান্ত পরিকল্পিত যুদ্ধে জেতার সংকল্প। আর ইয়নাকে আমি রাগাতে পারি, কিন্তু হারাতে না। রাত ৩টা, চারপাশে নিস্তব্ধতা। পুরো জমিদার বাড়িটা যেন ঘুমিয়ে পড়েছে রাতের শান্ত আধারে, কিন্তু কারোর মন তেমন শান্ত না। মেহরিনের ফোনে হঠাৎ একটু শব্দ। ঘুম ভেঙে যায় মেয়েটার। চোখ আধা মেলে দেখল কবি সাহেব লেখা নাম্বার থেকে মেসেজ। একটা শব্দ মাত্র, সরি। তার নিচে আবার লেখা, আমার অভিমান রঙের মতো সুন্দর, কিন্তু আমি চাই না সেই রং বিলীন হোক আমার জন্য। তোমার অভিমান আমাকে ছুঁয়ে গেছে, আমি দোষী, ঠিক কথা। তবুও আমি ভুলে যেতে পারি না তুমি আমার প্রিয় কবিতার মতো, যাকে পড়লেও শেষ হয় না, শুধু মনে পড়ে যায় আরও বেশি। মেরিন ফোনটা রেখে দিতে চাই, কিন্তু পারছে না। অভিমান থাকলেও ওই ছেলেটার প্রতি দুর্বলতাও যে অস্বীকার করা যায় না। ঠিক তখনই আবার একটা মেসেজ, একটু ছাদে এসো প্লিজ, কথা না বললেও চলবে, শুধু একবার দেখা দাও। এই লোকটা কেন এমন? এখুনি রাত ৩টায় আমি কেন যাব? এতই সোজা ও বললেই আমার যেতে হবে নাকি? যাব না আমি। বলে শুয়ে পড়ে আবার কিছুক্ষণ এপাশ ওপাশ করে তারপর উঠে বসে চুলগুলো হাত খোপা করে ওড়নাটা পরে নেয়। যাবে না করে কিন্তু পা দুটো নিজের মতোই বেরিয়ে পড়ে। ওড়নাটা গায়ে জড়িয়ে ধীরে ধীরে ছাদের দিকে এগিয়ে যায়। হৃদয়ের ভিতরটা একটু কাঁপছে। অভিমান এখনও আছে, কিন্তু তলায় একটা টানও জমে উঠছে। ছাদে উঠে দেখে রাজ দাঁড়িয়ে আছে নিঃশব্দে। আকাশের দিকে তাকিয়ে হাওয়ায় তার চুল একটু এলোমেলো, চোখে একরাশ অপেক্ষা। মেহরিন এসে দাঁড়ায় একটু দূরে। রাজ ধীরে তাকায় তার দিকে। চোখে কোনো কথা নেই, শুধু গভীর একটা অনুশোচনা আর ভালোবাসা। দুজনের মাঝে কিছু শব্দের অভাব, কিন্তু পরিস্থিতিটাই এখন সবচেয়ে বড় ভাষা। সাদের রাজ দাঁড়িয়ে দুহাত পকেটে, চোখ আকাশে। পায়ের শব্দে সে ফিরে তাকায়, চোখে বিস্ময়, স্বস্তি আর একরাশ অপরাধ বোধ। রাজ ধীরে বলে, জানি না কিভাবে মুখোমুখি হব তোমাকে না বলে এখানে আসাটা আমার ভুল, কিন্তু আমি আসতে চেয়েছিলাম একজন হয়ে, যে তোমার পাশে দাঁড়াতে চায় সব সময়, না শুধু কবিতায়, বাস্তবেও। মেরিন চুপচাপ দাঁড়িয়ে, চোখে তার জলের রেখায় টলমলো। তুমি কাঁদছিলে আমি জানি, তোমার কান্না আমি কাঁধিয়ে নিতে পারি না। তোমার অভিমান আমার কাছে সবচেয়ে সুন্দর, কিন্তু আমি চাই তোমার ঠোঁটে ফিরুক সেই হাসি, যেটা একদিন আমায় ভিজিয়ে দিয়েছিল। এই কথা শুনে মেহরিনের বুক ফেটে কান্না আসে। সে মুখ ঘুরিয়ে নেয়, চোখে জল লুকাতে চায়, কিন্তু রাজ কাছে এসে ধীরে ধীরে তার হাত ধরে। রাজ ধীরে ফিসফিস করে বলে, আর যদি কখনো কষ্ট দেই, মারো কাটো, তবে এই হাতটা ছেড়ে দিও না। তবে আজ শুধু একবার বলো, তোমার চোখের জল আমার নয়, কেবল মেঘের বৃষ্টি ছিল। মেরিন আর কিছু বলতে পারে না, চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। রাজ তার গালে হাত রাখে।
চাঁদের আলোয় দাঁড়িয়ে দুজন একটা অভিমান গাল বেয়ে পড়ে। এক টুকরো ভালোবাসা গড়ে ওঠে। সাতটা নিস্তব্ধ। চাঁদের আলো পড়ে আছে মেহরিনের মুখে, চোখে মুখে অভিমান আর ঘুম না আসার ক্লান্তি। তার ঠিক সামনে এসে দাঁড়ায় রাজ। দূরত্বটা আর এক ফুটো না, এতটাই কাছে যে রাজের নিঃশ্বাস লাগে মেহরিনের গালে। মেহরিন একটু চমকে ওঠে। রাজের এত কাছে আসায় অস্বস্তিতে পড়ে যায়। ভাগতে চাই, কিন্তু পা যেন পাথর। হাতটা বুকের কাছে এনে চোখ বন্ধ করে নেয়। অভিমান, লজ্জা, ভয় আর কিছু একটার জন্য। কিন্তু রাজ কিছুই করে না। সে মেহরিনকে ছুঁয় না, ছুঁয়ে দেওয়ার মতো সাহস করে না। শুধু গভীরভাবে তাকিয়ে থাকে তার দিকে। তারপর ধীরে পেছনে গিয়ে ছাদের দরজাটা বন্ধ করে দেয়। হাওয়াটা বন্ধ হয়ে যায়। রাতটা হয়ে ওঠে আরও গাঢ়। মেহরিন চোখ খুলে তাকায়। রাস্তার সামনে কিছুটা দূরে দাঁড়িয়ে। চোখে লজ্জা নেই, আছে এক ধরনের নরম গর্ব, যে গর্ব ভালোবাসার, শ্রদ্ধার। রাজ ধীরে ধীরে বলে, তোমার চোখ বন্ধ করে নেওয়া মানে আমি বুঝি না যে তুমি কেমন ভয় পাও। তোমার কাছে আসা মানে ছোঁয়া নয়, তোমার পাশে দাঁড়ানো মানে তোমার রাগ বোঝা, তোমার চোখের জল ধরে রাখা, আর তোমার নীরবতায় নিজের নাম খোঁজা। মেহরিন কিছু বলে না। তার চোখ জলে চিকচিক করে। রাজ একটু এগিয়ে আসে, কিন্তু ছুঁয় না। তবু বলে, তুমি যদি অনুমতি দাও আমি চুপচাপ এখানেই দাঁড়িয়ে থাকবো, না ছুঁয়ে, না দাবি করে, শুধু তোমার সামনে, তোমার হাওয়ার পাশে, তোমার অভিমান ভাঙা অবধি। মেরিন ঠোঁটে এক বিন্দু কাঁপুনি, চোখে জমে থাকা জলটুকু ঝরে পড়ে। রাজ ধীরে বলে, তুমি চাইলে আমি চলে যাব, তবে যাওয়ার আগে শুধু বলো তোমার হৃদয়ে আমার জন্য এখনো একটু জায়গা আছে তো? মেরিন চুপ, কিছু বলছে না। আসলেও কিছু বলতে পারছে না। সব কথা যেন কণ্ঠনালীতে আটকে গেছে। সাতটা আবার নীরব হয়। তার দুজন দাঁড়িয়ে থাকে এক নিঃশব্দ আবেগের ভেতরে, যেখানে ভালোবাসা বলে না, কিন্তু বুক জুড়ে বাজে। ছাদের বাতাসে এখনো রাজের কণ্ঠ ভেসে বেড়াচ্ছে। আমি সরি আরিওনা, অনেকগুলো সরি। আমার বলা উচিত ছিল, আমি জানতাম না তুমি এতটা কষ্ট পাবে। আমি আসলে তোমাকে চমকে দিতে চেয়েছিলাম, জানি না কেন ভাবিনি তুমি রেগে যাবে। মেরিন ধীরে ধীরে এগিয়ে আসে, চোখে আগুন। তার মুখে কথা নেই, চোখ জ্বলছে। তারপর ঠাস একটা চর রাজের বাম গালে। রাজ চমকে ওঠে, কিন্তু মুচকি হেসে বলে, এইটা বুঝি সেই অভিমান পর্বের ট্রেলার? মেরিন থামে না। আরেকটা খুশি, এবার বুকের মাঝে আরেকটা থাপ্পড়, হালকা কিন্তু রাগে ঠাসা। আপনি খুব খারাপ, খুব 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 খারাপ। আমি ভেবেছিলাম আপনি আমাকে ভুলে গেছেন। আপনি জানেন কত কষ্ট পেয়েছি আমি। আপনি আমার সামনে না এসে আড়ালে ছিলেন। আমি ভাবতাম আপনি ব্যস্ত। আমি কেঁদেছি, আমি কষ্ট পেয়েছি। মেরিন কাঁপতে কাঁপতে বলতে থাকে। রাজ তখন হাত দুটো বাড়ি মেহরিনকে জড়িয়ে ধরে। শুরুতে মেহরিন সরে যেতে চায়, কিন্তু রাজ শক্ত করে ধরে রাখে। তার কণ্ঠে নরম সুর, তুমি কাঁদলে আমি মরবো, তোমার চোখে জল মানে আমার বুক খালি। তুমি মারো আমি হাসবো, তুমি যদি এভাবেই ভালোবাসো তাহলে আমি 1000 বার মার খাবো। মেরিন ধীরে ধীরে থেমে যায়, চোখ ভেজা, গাল নরম। বুকের মাঝে রাজের ধরপড় ধরপড় শব্দ। রাজের কণ্ঠ আবার জড়িয়ে ধরে। এই বুকটা শুধু তোমার জন্য, তোমার রাগের, তোমার কান্নার সঙ্গী, আর তোমার চুপ করে থেকে আমাকে তুচ্ছ করে দেয়া সব কিছুতেই আমি আছি। মেরিন চুপ, কিছু বলছে না, শুধু চোখের পানি ফেলছে নীরবে। তার মাথার রাজের বুকে এসে ঠেকে, আর রাজ নিজের কপালটা রাখে মেহরিনের চুলে। ছাদে তখন নীরবতা। চাঁদের আলোয় একজোড়া হৃদয় একসাথে নিঃশ্বাস নিচ্ছে। নতুন এক শুরু, নতুন এক মুহূর্ত, যেখানে ভালোবাসার ভাষা শুধু স্পর্শ আর চোখের ভেতর। চাঁদের কোনায় একপাশে বসে আছে রাজা মেহরিন। সামনের আকাশে তারারা জ্বলছে, কিন্তু রাজের চোখ শুধু মেহরিনেই আটকে। চারপাশে হালকা বাতাস, নীরবতা আর ধুকপুক ধুকপুক হৃদস্পন্দন। রাজ ধীরে বলে, খুব কষ্ট পেয়েছো তাই না? মেহরিন কিছুক্ষণ চুপ থেকে মাথা নিচু করে বলে, অনেক। রাজ মুচকি হেসে মেহরিনের দিকে একটু এগিয়ে এসে বলে, সরি ম্যাডাম, আর এমন হবে না। আপনার চোখে জল মানে আমার পৃথিবীটা ঝাপসা। মেরিন মুখ ফিরিয়ে নেয়, কিন্তু তার ঠোঁটে এক চিলতে হাসি। তবুও সে বলে, আপনার উপর আমার রাগ বেশিক্ষণ থাকে না, তাই বারবার আপনি। তুমি অভিমান করলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো লাগে। তুমি চোখ ফেরালে আমার দিনগুলো কেবল আধারে হাঁটে। তুমি কাঁদলে আমি মরতে মরতে বাঁচি, তুমি হাসলে আমি নতুন করে বাঁচতে শিখি। মেরিন হঠাৎ গম্ভীর মুখে উঠে দাঁড়ায়, মাথা নিচু করে পেছন ফিরে যায় 1 পা 2 পা। তারপর হঠাৎ একটা ঝটকে ছুটে যায় দূরে। লজ্জায় গাল লাল,
আর রাজ পেছন থেকে বলে, আরে ম্যাডাম, লজ্জা কিসের? কবি লোক তো কবিতা বলবেই। তবুও তার গলায় এক টুকরো মায়া। ঠিক সে সময় ড্যাশ ছাদের দরজাটা খোলে আর ভেতরে পড়ে যায় দুই বালিকা, সেনা, মেহবুবা আর চুমকি। চুমকি পড়ে গিয়ে বলে, উফ, আমার কোমর! এই, আমি বলেছিলাম ওরা নিশ্চিত ছাদে আছে। আমি তো শুধু কবি সাহেবের প্রেম আর মেহর অভিমান দুটোই দেখতে এসেছিলাম। এবার দেখলাম কবিতা সেশনও চলছে। বলে উঠে দাঁড়ায় দুজন। তারপর দুজন হেসে গড়িয়ে পড়ে। মেরিন লজ্জায় অন্যায় মুখ ঢাকে। রাজ একটু এগিয়ে এসে হেসে বলে, আমার প্রিয় দর্শকরা উপস্থিত, তাহলে এবার নাটকের বিরতি। মেরিন চোখ লাল করে লজ্জা আর রাগ একসাথে মিশে ছুটে বেরিয়ে গেল ছাদ থেকে। ওর ওড়না বাতাসে একটু ওলো আর রাজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহবুবা হালকা হাসি নিয়ে বলে উঠল, জিও কবি সাহেব, আজ সত্যিই বুঝলাম কবিতার কলম প্রেমে ছোঁয়া পায়। তার কণ্ঠে ছিল একরাশ মজা আর খুশির সুর। চুমকি পেছন থেকে একটা ভাঙ্গা হাসি দিয়ে বলে, দুলা ভাই, আপনি তো দেখি একদম সিনেমার হিরো, শুধু বাকি আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তোমরা দুজন একসাথে হও মানেই আমার সর্বনাশ। একজন ঠেলা দেয় আর একজন ধাক্কা খায়। আর আপনি তো বেচারা, আমার বেস্ট ফ্রেন্ডকে মিষ্টি মিষ্টি কথা বলে কাঁদিয়ে দিলেন, আর এখন শো অফ করছেন। আমি শো অফ করি না শালিকা সাহেবা, আমি তো প্রেমিক, কবিতায় কথা বলি আর অনুভবে বাজাই। আপনার বেস্ট ফ্রেন্ডরা একটু বেশি স্পেশাল কিনা? ওহ মাই গড, এত প্রেম! আপনার এই প্রেমে তো ঝাঁপ দিতে ইচ্ছে করে। না না, তোমার ঝাপ যদি আমার আরিওনা দেখে তাহলে তো আমাকে সত্যিকারের কবরে পাঠিয়ে দেবে। মেয়ে মানুষ তার শখের পুরুষের বেলায় খুব পজিটিভ। আমি ভাই বিয়ে না করে বাচ্চার বাবা না হয়ে কবরে যেতে চাই না। এই বলে তিনজন হেসে ওঠে। দূরে কোথাও দরজা বন্ধ হওয়ার শব্দ। হয়তো মেহরিন এখনও লজ্জায় মুখ গুজে রেখেছে। কেটে গেছে দুদিন। রাজ মেহরিনের সম্পর্ক আগের থেকে আরও একটু সহজ হয়েছে। সকাল 9টা। সকালটা যেন রঙিন হয়ে উঠেছে জমিদার বাড়িতে। বড় ডাইনিং টেবিলে সবাই একে একে জড়ো হয়ে বসেছে। গরম গরম লুচি, মুরগির মাংস, পায়েস, ডিম ভাজি আর জাহানারা বেগমের হাতে বানানো নারকেল নাড়ু আরও নানা জাতের খাবার রাখা টেবিলে। খাওয়া আর গল্পে তুমুল ব্যস্ত। সকালের খাবার সময়ে জাহানারা বেগম খেতে খেতে হঠাৎ বললেন, এই লাবিবটা ছোটবেলায় একখান বলদ আসছিল। একবার কি করছে জানো? আম চুরি করতে গিয়া গাছতে ধাইপকা পইরা গেছিল। চুরি করতে গেছে, কিন্তু কার কার গাছ হেইয়া জানতো না। না চাই না নিজেদের গাছের আম চুরি করা বলদ হেই। এখন শুনি এই বলদ মালয়েশিয়া থাকতো। উফ দাদিমা, সে তো শৈশবের ভুল। আর আমি চোর হলেও সৎ ছিলাম, নিজেদের জিনিস চুরি করতাম, অন্য কারো তো না। আর এখন আমি পুরোপুরি চালাক হয়ে গেছি। হ্যাঁ, এতদিন শুনতাম চোর পালালে বুদ্ধি পারে, কিন্তু এখন দেখি চুরি করলে বলদ থেকে চালাক হয়, তাই না? তবে হেসে ওঠে। লাবিব চোখ কুচকে তাকায়। তুমি কোনো লেদা বাচ্চা না, একদম বাদর। চুমকি বাটির ঢাকনা তুলে হেসে বলল, এই বাদুরের খেলা তো টেবিলেই শুরু হলো দেখি। এই ফাঁকে রাজ আর মেহেরিনের চোখাচোখি হয়। রাজ হালকা হাসে, মেহেরিন চোখ ফিরিয়ে নেয়, কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসি খেলে যায়। তখনই পাশ থেকে মাহির কাঁটা চামচ নামিয়ে বলে, সবাই দেশ বিদেশে ঘুরতে চায়, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, আর আমরা বড় বোনের স্বপ্নের রাজ্য সাজেক। এক মুহূর্ত স্তব্ধতা, তারপর হেসে ওঠে সবাই। চুমকি বলে, স্বপ্ন যদি পাহাড়ে হয় তবে সেটা তো ভীষণ রোমান্টিক আর সিনেমাটিক। মেহরিন অপ্রস্তুত হয়ে যায়, গালটা লাল। রাজ হালকা করে নিজের কফির কাপটা তুলতে তুলতে ভাবছে, তোমার স্বপ্ন যদি সাজেক হয় ম্যাডাম, তাহলে যে এবার সাজেকেই নিয়ে যেতে হবে। যতই হোক ম্যাডামের স্বপ্ন বলে কথা। আমি ঠিক দেশ বিদেশের চমকদার জায়গায় ঘুরে মজা পাই না, আমার বরং পাহাড়, ঝর্ণা, মেঘ এইগুলোই টানে। সাজেকের ভোরের মেঘ, বিকেলের রোদ আর সন্ধ্যার লাল আলোয় ভেজা পাহাড়, ওখানে গেলে মনে হয় প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায়। তার গলা যেন একটু কাঁপে। সে অনুভবটা এতটা সত্যি যে টেবিলের মুহূর্তে নিস্তব্ধতা নামে। রাস্তার দিক থেকে ধীরে মাথা তোলে, চোখে একটুখানি আলোর ঝিলিক। হেসে উঠে বলে, আচ্ছা মামু, আমি যদি বলি মেহরিন যেখানে যেতে চায় আমি ওদের সবাইকে নিয়ে ঘুরে আসতে চাই, আপনি কি অনুমতি দেবেন? আকরাম চৌধুরী চায়ের চামচ থামিয়ে তাকান, মৃদু হেসে বলেন, তুমি বুঝদার ছেলে, আর এখন তোমাদের ঘোরাফেরারই সময়। যেতে চাইছো যাও, তবে ওদের নিরাপত্তা তোমার দায়িত্ব। আর ফিরোজ ভাইকে জিজ্ঞেস করে নিও তার অনুমতি আছে কিনা। অবশ্যই মামু।
রাজ এবার ফিরোজ মির্জাকে বলে। আঙ্কেল, আপনি কি অনুমতি দেবেন মেহরিন, চুমকি, মেহবুবা আর মাহিরের যাওয়ার? ফিরোজ মির্জা সবার দিকে একবার তাকায়, সবার মুখে খুশির ঝলক দেখে বলেন, ওরা যেতে চাইলে যাবে, আমার কোনো প্রবলেম নেই। ওরা সবাই এখন বড় হয়েছে। ফিরোজ মির্জার কথায় সবাই খুশি হয়, কিন্তু পাশে বসে থাকা মালিয়া মির্জা তখন মুখ একটু গম্ভীর করে বলে ওঠেন, এতগুলো মেয়ে এত দূরে যাবে, তাও রাতে থাকবে বাহিরে, ওদের না গেলে হয় না? যাক না ভাবি, বাচ্চাগুলো একটু ঘুরে আসুক। ও মামুনি, আমরা চাই না প্লিজ। আমরা বাচ্চা নই যে হারিয়ে যাব। আমরা একদম দুষ্টুমি করব না। চাই না মামুনি, প্লিজ প্লিজ প্লিজ। মা প্লিজ না করো না, আমরা সবাই একসাথে যাব, অনেক মজা হবে। রাজি হয়ে যাও না প্লিজ। উমা, তুমি যদি রাজি না হও আমরা এখনই অনশনে বসবো। আমাদের মতো এমন কিউট বাচ্চাগুলোর কষ্ট তুমি দেখতে পারবে না বলো? আমাদের কথা বাদ দাও, রাজভাই দেখো কি অসহায় মুখে তাকিয়ে আছে। রাজভাইয়ের এই দুঃখী মুখ পানে তাকিয়ে অনুমতি দিয়ে দাও প্লিজ। সবাই হেসে ওঠে। রাজ চোখ কুচকে বলে, শালা নাটকবাজ, এত চালাকি! জাহানারা বেগম সবার হট্টগোল দেখে মাথা নাড়িয়ে বলেন, মালিহা, রাজি হইয়া যাও। রাজ তোমার খালুর মতো ঠান্ডা মাথা, মাইয়াগুলার বাতি খেয়াল রাখবো। সবচেয়ে অবশেষে অনেক টানাটানি পর মালিয়া মির্জা হাল ছেড়েই বলেন, আচ্ছা আচ্ছা, তবে একটা শর্তে, সবার ফোন চালু থাকবে, আর 1 মিনিট দেরি হলেও খবর দিবে। সঙ্গে সঙ্গেই বলে, ডন ওকে। হাসির ফাঁকে রাজ মেহরিনের দিকে একবার তাকায়। মেহরিন চুপচাপ তাকিয়ে থাকে জানালার বাইরে। ওর চোখে তখন সাজেকের পাহাড়ের সবুজ আর একটা নতুন রঙের স্বপ্ন, আর ভাবছে কত সহজে সবিকে রাজি করিয়ে ফেল রাজ। জানার বেগম লুচি ছিঁড়ে খেতে খেতে বলেন, আগের দিনে আমরা যখন বেড়াতে যেতাম খালি গরুর গাড়ি আর হাঁটা লাগতো, এখন তো গাড়ি বিমানে ঘোরে, আরও কত কি। দাদি, গরুর গাড়িতেও আমরা যেতে রাজি, যদি কেউ কবিতা পড়ে শোনায়, তাই না মিহু? মেহরিন হেসে চুমকিকে চিমটি কাটলো। রাজ হালকা হেসে পাশে বসা মেহরিনের দিকে তাকালো, কিন্তু মেহরিন চোখ নামিয়ে নিল। জাহানারা বেগম ভুরু কুচকে বলেন, এই সাজেক মাজেক বলে কি জায়গা? পাহাড়ে গিয়ে আবার পড়বি কুয়াই, সাবধানে থাকবি ছেমড়িরা। দাদি আপনি চিন্তা করবেন না, পাহাড়ে ওঠার আগেই আমরা স্পেশাল লাঠি নিয়ে উঠব। সবার হাসি শুরু হয়ে যায়। লাবিব বলল, তো আমাদের সাজেকের প্ল্যান ফাইনাল, তাই তো? তাহলে আজ রাতে যাওয়ার ব্যবস্থা করে ফেলি, কি বলো সবাই? সবাই ইয়াহু বলে ওঠে। মেরিন চোখ নামিয়ে ছোট্ট করে হাসলো। রাজ মনে মনে ভাবল, ম্যাডাম, আপনার সাজেক যাওয়ার স্বপ্ন এবার সেটা সত্যি হবে। বাড়ির চারপাশ যেন গুনগুন করে গাইছে। সাজেক যাওয়ার আনন্দে সবার চোখে মুখে একরাশ উচ্ছ্বাস, যেন একটা নতুন অভিযানে বেরিয়ে পড়ার অপেক্ষা। ডাইনিং রুম থেকে শুরু করে বারান্দা, কেউ কোথাও স্থির নেই। কেউ জামা গুছাচ্ছে, কেউ সানগ্লাস খুঁজছে, কেউ আবার ব্যাগের চেন টেনে টেনে চেক করছে সব ঠিক আছে কিনা। আজ রাতেই ওরা রওনা দিবে বলে সকাল সকাল সবে শপিংয়ে গিয়েছিল। সবার প্রয়োজনীয় জিনিস সামগ্রী সব কিনে নিয়ে এসেছে। মেহরিন নিজের ঘরে ব্যাগ গোছাতে ব্যস্ত, আর পাশে চুমকি আর মেহবুবা ঠিক সে চিরচেনা দুষ্টু মোড়ে। এই শুন, সাজিকে যদি ঝড় বৃষ্টি হয় তখন তুই রাজভাইয়ের কাঁধে ভর করে পাহাড়ে উঠবি না তো? তখন রাজভাই বলবে, ম্যাডাম মেঘে ভেজার আগে একটা কবিতা হোক না। তোরা দুজন চুপ করবি? তোদেরকে আর পেছনে লাগা ছাড়া আর কোনো কাজ নেই? চুমকির সঙ্গে সঙ্গে বালিশ ছুঁড়ে মারে মেহরিনের দিকে। আচ্ছা বল, ব্যাগে পারফিউম নিয়েছিস তো? রাজভাই নাকি ফ্রেশ ঘ্রাণ পছন্দ করে। চুমকি বলে মেহরিন এবার উঠে ওকে ধাওয়া করে। ঘর জুড়ে শুরু হয় দৌড়াদৌড়ি আর বালিশ যুদ্ধ। মাঝে মাঝে হাসির ফোয়ারার মতো আওয়াজ, আর মাঝে মাঝে খিলখিল করে গড়িয়ে পড়া ফ্লোরে। মেহবুবা হেসে হেসে বলে, আচ্ছা এভাবে ব্যাগ গোছালে না সাজেক নয়, আমরা সরাসরি গোপালগঞ্জে পৌঁছে যাব। আর যদি সাজিকে গিয়ে রাজভাই কবিতা পড়ে, পাহাড়ে হারানো এক মন ভোলা মেয়ের নাম মেহরিন। এবার মেহরিন নিজে হেসে ওঠে, মুখ লাল, চোখ ভেজা, কিন্তু মনে খুশির ঢেউ। সাজেকের স্বপ্নে পাহাড়ের মেঘে আর কে জানে রাজের চাহনিতে লুকিয়ে আছে কোনো নতুন অধ্যায়ে। রাতের নরম আলোয় গাড়িগুলো দাঁড়িয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দেবে আর কয়েক মিনিটের মধ্যে। সবার মাঝে উত্তেজনা আর হই হুল্লোড়ে ভরা একটা উৎসব মুখর পরিবেশ।
দুইটা গাড়ি ঠিক করা হয়েছে, দুটোই বেশ আরামদায়ক এসইউভি। প্রথম গাড়িটা রাজ নিজে চালাবে, সামনে বসেছে মেহরিন, তাদের পিছনের সিটে চুমকি আর আরফা, তিনজনেই টুকিটাকি আর হাসাহাসিতে মেতে আছে। দ্বিতীয় গাড়ির ড্রাইভিং সিটে লাবিব, আর পাশে বসে আছে মেহবুবা, যাকে লাইভ সযত্নে ম্যাডাম বলে ডেকে ডেকে মুখে ছানা তুলে ফেলেছে। পেছনের সিটে আরশ আর মাহির একদিকে হেলান দিয়ে জানালার দিকে তাকিয়ে মাঝে মাঝে সবার কথাই হেসে উঠছে। গাড়িতে উঠে চুমকি বলে উঠল, এই দেখো মেহরিন আপা রাজভাইয়ের পাশে বসেছে। সাজিক যাওয়ার আগেই রোমান্টিক সাজিক শুরু হয়েছে। সামনে পাহাড়ের রোম্যান্সের চেয়ে সামনে যারা বসে আছে তাদের রোম্যান্সই দেখি আগে। আরশ জানালার দিকে তাকিয়ে হালকা হেসে বলে, এই ট্যুরটা মনে হয় ভ্রমণ না, প্রেম ভ্রমণ হবে। রাজ হালকা হাসে। মেরিন একটু মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে থাকে, কিন্তু ঠোঁটের কোণে লুকানো একটা হাসি ধরা পড়ে যায়। সবার কাছে বিদায় নিয়ে গাড়ি দুইটা একসাথে ধীরে ধীরে চলতে শুরু করে অজানার পথে, পাহাড়, মেঘ আর ভালোবাসার এক নতুন অধ্যায়ের দিকে। সাজিক যাওয়ার পথটা যেন শুধু মেঘ, পাহাড় আর আনন্দে মোড়া এক স্বপ্ন যাত্রা। গাড়ির জানাল দিয়ে উকি দিচ্ছে দূরের সবুজ পাহাড়, মাঝে মাঝে মেঘ এসে গা ছুঁয়ে যাচ্ছে। প্রথম গাড়িতে রাজ মাঝে মাঝে মেহরিনের দিকে তাকায়। মেহরিন নিজের মনেই মুগ্ধ হয়ে প্রকৃতি দেখছে, কিন্তু রাজের চোখে কোণা থেকে সেই মুগ্ধতা অচেনা থাকে না। চুমকি আরফা কখনো গায়, কখনো গল্প বলে, হঠাৎ হঠাৎ এমন হাসির ফোয়ারা ফোটে যে গাড়ির যেন আনন্দে ভেসে যায়। পেছনের গাড়িতে মেহবুবা হেডরেস্টে হেলান দিয়ে চোখ বন্ধ করে রাখলো। লাবিব হালকা মিউজিক বাজিয়ে দিচ্ছে। আরশ জানালায় হাত রেখেছে, যেন নিজের ভাবনের মধ্যে হারিয়ে আছে। আর মাহির একটু পরপর এটা সেটা বলে সবাইকে হাসাচ্ছে। দুপুর গড়িয়ে বিকেল নাগাদ ওরা সাজিক পৌঁছে যায়। পাহাড়ের কোলের ঘেরা রিসোর্ট, ছাউনি ঘেরা ছিমছাম কাঠের কটেজগুলো যেন ছবির মতো সাজানো। চারিদিকে কুয়াশা, বাতাস, মেঘের গন্ধ আর নীরব এক সৌন্দর্য। সবাই যেন থমকে যায়। মেহরিন নিঃশ্বাস টেনে বলে, ইস, এমনটা কল্পনা করিনি। মনে হচ্ছে যেন আকাশের মধ্যে এসে পড়েছি। চুমকি আরফাকে নিয়ে ছোটাছুটি করে। মাহির, আরশ একসাথে রিসোর্টের উঠোনে ঘুরে দেখে। রাজ দাঁড়িয়ে শুধু মেহরিনের মুগ্ধতা উপভোগ করে। মেহবুবা রুমে ঢুকে বলল, এই ট্যুরে কেউ প্রেম না করলে খুব অবাক হব আমি। তাহলে আপনি রাজি আছেন ম্যাডাম? সবাই হেসে ওঠে। হালকা ঠান্ডা কুয়াশা, পাহাড়ের নীরবতা আর প্রিয়জনের উপস্থিতি। সাজিকের প্রথম দিন যেন এক নিঃশব্দে ভালোবাসার রঙে ভরে উঠেছে। সাজেক রিসোর্টে পৌঁছানোর পর এক একজন যেন এক একভাবে হারিয়ে গেছে সৌন্দর্যে। সবার ঘরে ঢুকে এক একে ফ্রেশ হয়ে নেয়। গরম গরম ভাত, দেশি মুরগির ঝোল, টাটকা সবজি আর ইলিশ মাছ দিয়ে সাজানো দুপুরের খাবার। পাহাড়ে এসেও যেন ঘরের স্বাদ। সবাই মিলে খেতে খেতে চলেছে হাসি ঠাট্টা। চুমকি মুখ ভরে খেতে খেতে বলে, এই খাওয়া শেষে আমি বিছানা ছাড়া কিছু চিন্তাও করতে পারছি না। তুই না ঘোড়ার মতো না খেয়ে মানুষের মতো খা। বিছানার কথাও ভাবিস, আবার ঘুরতেও চাইবি। সবাই একটু বিশ্রাম নাও, বিকেলের আলো পড়লে বের হব। সাজিকের বিকেল না দেখলে সাজিক দেখা অপূর্ণই থেকে যাবে। একটু পর সবার রুমে নিস্তব্ধতা। কেউ বিছানায় শুয়ে বিশ্রাম, কেউ জানালায় দাঁড়িয়ে পাহাড় দেখে, কেউ শুধু নিঃশ্বাসে মিশে নিচ্ছে নতুন জায়গার গন্ধ। বিকেল পড়তেই মেরিন চুপি চুপি চুমকিকে বলে, চল বের হই, মনটা খুব টানছে ওই পাহাড়ের দিকে। একটু পরই সবার রুম থেকে ব্যাগ আর হুডি নিয়ে বের হওয়া শুরু। রাজ, লাবিব, আরশ, মাহির সবাই রেডি। আরফা কানে দুল ঠিক করে বলল, আজকে ছবি তুলে ইনস্টা ভরিয়ে দেব। সাজেকের বিকেল হওয়ায় ওরা হাঁটবে পাহাড়ি পথে, মেঘের ছায়া আর সূর্যের ঝিলমিলে ঢাকা প্রাকৃতিক দৃশ্যের মধ্যে। বিকেলের রোদটা তখন পাহাড়ের গায়ে গায়ে সোনালি চাদর হয়ে বসে আছে। চমৎকার একটা হাওয়া বয়ে যাচ্ছে, পাতার ফাঁকে ফাঁকে রোদের রেখা পড়ছে। সবাই ছবি তুলতে ব্যস্ত, কেউ কেউ হাঁটছে, আবার কেউ কেউ বসে পাহাড়ের দিকে তাকিয়ে মুগ্ধ। চুমকি আর মেহবুবা তো এরকম ছবি তোলার প্রতিযোগিতায় নেমেছে। আর বা মোবাইল ঘুরিয়ে ঘুরিয়ে পাহাড়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা রাজের একটা ক্যান্ডিড ছবি তুলে ফেলল। গট ইউ মিস্টার টেলডার। এই হাইটের মানুষ ক্যান্ডিডই ভালোবাসে। ওদিকে মেহেরিন একা একা একটু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। সামনে শুধু সবুজ পাহাড় আর দূরে ছুটে চলা মেঘ। ওর চুলে হাওয়ায় উঠছে এক ধরনের
ভাবুকতা। রাজ বুঝতে পারে এই মুহূর্তে মেহরিন একা থাকতে চায় না। ও চুপচাপ পেছনে এসে দাঁড়ায়, কোনো শব্দ না করে মেহরিনের পাশে দাঁড়িয়ে মেহরিন ধীরে ধীরে বলে, এমন একটা জায়গায় দাঁড়িয়ে থেকেও মনটা কেন জানি কেমন কেমন করছে। মন ভালো হলে এমন জায়গাগুলোকে আরো বেশি সুন্দর লাগে, কিন্তু পাশে কেউ থাকলে সব কিছুই ঠিক হয়ে যায়। মেহরিন মুখ ফিরে চুপ করে ওর দিকে তাকায়। রাজ ওর দিকে না তাকিয়ে বলে, এই পাহাড়, এই আলো, এই হাওয়া, সব কিছুর মধ্যে যদি কিছু একটাকে বেছে নিতে বলা হয়, আমি বলবো তোমার পাশে দাঁড়িয়ে থাকা। মেহরিন লজ্জায় নিচু করে চোখ, ওর ঠোঁটের কোণে হালকা হাসি। ঠিক তখনই পেছন থেকে চুমকি চিৎকার, মেহেরিন, রাজ ভাইয়া এক্ষুনি এসো, সূর্য ডুবতে শুরু করেছে, আমাদের গ্রুপ ফটো তুলতে হবে। মেহরিন ঘুরে দাঁড়াতেই রাজ হালকা গলেই বলে, ম্যাডাম, সূর্য তো রোজই ডোবে, কিন্তু আজকে সূর্যটা একটু অন্যরকম। মেহরিন রাজের বাহুতে এক থাপ্পড় মেরে হেসে দৌড়ে চলে যায়। রাজ পেছনে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। সেই হাসিটাই ছিল তার সবটুকু রোদ। সূর্য ডুবে গেছে, পাহাড়ের গায়ে গায়ে নেমে এসেছে গাঢ় লাল অন্ধকার। চারপাশে হালকা কুয়াশা, বাতাসে একটা ঠান্ডা ঠান্ডা ছোঁয়া। পাহাড়ের ঢালে খোলা জায়গায় একটা ছোট্ট ক্যাম্পফায়ার জ্বলছে, তার চারপাশে গোল হয়ে বসে আছে সবাই।